অসংখ্য ধন্যবাদ। জিয়াউল হাসান, শেষ বক্তব্য আপনার প্লিজ। আচ্ছা, আমি এখানে ভাইয়ের একটু কথাটাকে কন্টিনিউ করি। যে এটার মেইন কারণটা কিন্তু বাংলাদেশের মানুষের, আপনি দেখবেন যে আপনার যেহেতু আমেরিকাতে ছিলেন, আপনি হয়তো জানেন যে আমেরিকাতে কিন্তু তাদের কিন্তু এই ন্যাশনাল পলিটিক্স নিয়ে কিন্তু তাদের কোনো চিন্তা ভাবনা নাই। দে আর টোটালি কনসেন্ট্রেটেড অন দি লোকাল পলিটিক্স। আপনি বাংলাদেশের মানুষকে আপনি লোকাল পলিটিক্সে আপনি হাত পা বেঁধে মুখ কান বন্ধ করে ফেলে দেখেছেন, তো তারা কি করবে? তখন তারা ন্যাশনাল পলিটিক্স নিয়ে আলাপ আলোচনা করে। এটাই হলো মেইন কারণ। আপনি বাংলাদেশের এটার এই যে পলিটিক্যাল আনরেস্টের কিন্তু একটা প্রধান কারণ কিন্তু দেশের একটা অনেক বড় একটা অংশ পলিটিক্যালি কনসাস, বাট দে ডু নট, তাদের কোনো প্ল্যাটফর্ম নাই এটাকে এক্সারসাইজ করার। আমাদের পলিটিক্সের দুইটা লেভেল আপনি যদি দেখেন, সব একটা হলো ন্যাশনাল লেভেল, এর পরের লেভেলটা কিন্তু উপজেলা, এর মাঝখানে কিন্তু আর কিচ্ছু নাই। কিন্তু এর মাঝখানে সারা দেশে আপনার ডিভিশন আছে, ডিস্ট্রিক্ট আছে, কিন্তু এই ডিস্ট্রিক্ট এন্ড ডিভিশনে কোনো কাজ কাম নাই, কোনো পলিটিক্স নাই এখানে, কোনো পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ নাই। কি আছে? আমলাতন্ত্র আছে। এই আমলারা কার আন্ডারে কাজ করে? কারো আন্ডারে না। এই আমলারা কাকে জবাব দেয়? কাউকে না। সো আপনি দেখেন হোয়াট এ মানে, এবং তারপরেও তারা এই ডিভিশন চাচ্ছে, এই চাচ্ছে, সেই চাচ্ছে। কারণ ওইখানে বলে কি পদ বাড়ে, সুবিধা বাড়ে, কিন্তু কোনো জবাব দিতে হয় না। সরকারি বেতন ভাতা, বাড়ি ঘর সব পান, কাজ কিছুই করতে হয় না, আপনার কোনো আউটপুট নাই। আপনি শুধুমাত্র মাঠে যা হচ্ছে ইউনিয়ন পরিষদ থেকে যে রিপোর্ট পান, সেটাই আপনি কিন্তু ফাইল বন্দি করে নতুন করে কম্পাইল করে আপনি উপরে পাঠিয়ে দেন, বাস, দ্যাটস ইট। আচ্ছা, এখন আমি যে লাস্ট পয়েন্টে আছে, আমি ইরান যুদ্ধে আসি ফেরত। সেটা হচ্ছে যে ইরানের সাথে আমেরিকানরা যে পেরে উঠছেন, এটা কিন্তু প্রধান কারণ কিন্তু একটা একটা টার্ম, আমি জানি না আপনাদের এই বিষয়টা জানা আছে কিনা দর্শক শ্রোতাদের। সেটা হচ্ছে যে পৃথিবীতে কিন্তু এই নিজেকে আত্মরক্ষা করার জন্য কিন্তু কিছু কৌশল কিন্তু প্রচলিত আছে, তারা ব্যবহার করে এই কৌশলগুলি। একটার মধ্যে, এর মধ্যে নিউক্লিয়ার পাওয়ার যারা, তাদের কৌশলটা হলো দ্য থিওরি অফ ডেটারেন্স বা স্ট্র্যাটেজি অফ ডেটারেন্স। তো ডেটারেন্সটা কি জিনিস? ডেটারেন্সটা হলো, আমার কাছে নিউক্লিয়ার বম আছে, মিঠু ভাইয়ের কাছে নিউক্লিয়ার বম আছে, আমি উনাকে বলবো যে দেখেন বেশি কিছু করলে কিন্তু আমি মাইরে দেবো এটা। উনি আমাকে ভয় দেখবে, আমারও কিন্তু আছে, আমিও মেরে দিব। তো ব্যাপারটা হচ্ছে কি, তাহলে কি দুজনে কিন্তু আমরা যদি আমরা ইউজ করি, বোথ অফ আস আর ফিনিশড। সেই জন্য কেউ কাউকে মারে না। এটার পরে যে পয়েন্ট আসছে সেটা হলো সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি। এটা কি জিনিস? সেটা হচ্ছে যে আপনি আমাকে মারলেন নিউক্লিয়ার বম, আমি কোনো মতে টিকে গেলাম, এবং আমি আমার কিছু অংশ টিকে গেলাম, সেটা দিয়ে আবার আমি সেকেন্ড স্ট্রাইকটা আপনার প্রমাণ। তো প্রত্যেকটা নিউক্লিয়ার পাওয়ার চেষ্টা করে তার সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি আর্ন করার জন্য। তো সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি যারা আর্ন করে তাদেরকে বলা হয় নিউক্লিয়ার ক্রেডিবল স্টেট। তো ইরান এমন একটা দেশ, তার তো নিউক্লিয়ার পাওয়ার নাই, মানে আইএই রিপোর্ট বলেন, যে বলেন, সবকিছু মিলে নিউক্লিয়ার পাওয়ার নাই, কিন্তু তার ক্রেডিবিলিটি আছে, ডিফেন্স ক্যাপাবিলিটি আছে, ক্রেডিবিলিটি আছে। কিভাবে সেটা করছে? সেটা করছে সে তিনটা জিনিস দিয়ে। বিকজ একটা হলো আল্লাহ দিছে তাদেরকে টেরেন অ্যাডভান্টেজ, এবং এখানে যে প্রিন্সিপালটা তারা ইউজ করে, প্রিন্সিপালটা হলো প্রিন্সিপাল অফ ম্যাস। ম্যাসটা হলো কি বিশালত্ব, যেটা আর কি। টেরেন অনেক বড়, মানুষ অনেক বেশি, সুতরাং ইউ হ্যাভ ফোর্স, যেটা আপনার ওই যে বুটস অন দ্য গ্রাউন্ড আসলে কিন্তু আপনি নিউক্লিয়ার বম দিয়ে কিন্তু আপনি শেষ করে দিলেন, বাট তারা কিন্তু টিকে যাবে। কিভাবে টিকে যাবে? ওই যে আন্ডারগ্রাউন্ড যে সমস্ত মিসাইল সিডিটি বানাইছে, শেল্টার বানাইছে, ওগুলোর মধ্যে কিন্তু টিকে যাবে তারা। এই টিকে যাওয়ার পরে আপনি যদি সেই জায়গা দখল করতে যান, তখন কিন্তু তারা আপনাকে রেজিস্ট্যান্স, তারা আপনাকে বাধা দিবে। এবং বাধা দেওয়ার জন্য যা দরকার সেটা হলো প্রচুর আপনার আপনার অস্ত্রপাতি দরকার, এবং নিজের সোর্স থেকে করতে হবে। এটা কারো কাছ থেকে কিনে এনে কারোর উপরে যদি ডিপেন্ডেন্ট থাকেন, তাহলে আপনি এই যুদ্ধে জিততে পারবেন না। সেই ক্যাপাবিলিটিটা ইরান অর্জন করেছে গত সেই ৭৮ সালের পর থেকে, কারণ ইরান জানে যে তাকে কিন্তু টিকে থাকতে হলে তার নিজের রসদের উপরে ভরসা করতে ঠিক হবে। আছে। সেভাবে কিন্তু তারা নিজে, এবং এটা আরো গতি পেয়েছে ২০০৩ সালে ইরাকে অ্যাটাকের পরে, এবং তখন থেকে কিন্তু ইরান কমপ্লিট প্রস্তুতি নিছে যে আমাদেরকে বেঁচে থাকতে হলে উই হ্যাভ টু হ্যাভ আওয়ার ওন ওয়েপন। থার্ড যেটা হচ্ছে কন্ট্রোল সিস্টেম। এই কন্ট্রোল সিস্টেম কি করছে? পুরা দেখেন, প্রত্যেকটা মিলিটারি কিন্তু ডিসিশন মেকিংটা হয় একটা সেন্ট্রাল লোকেশন থেকে।
তারপরে এটা এক্সিকিউশনটা হচ্ছে আপনার ডিসিশন কিন্তু আসতেছে সেন্ট্রাল, বাট এক্সিকিউশন হচ্ছে ডিসেন্ট্রালাইজ। বাট ইরানের কিন্তু ডিসিশনই হচ্ছে ডিসেন্ট্রালাইজ। তারা এই যুদ্ধের শুরুতেই তারা এই ডিসেন্ট্রালাইজ অর্ডারটাকে এক্সিকিউট করে দিয়েছে। এটা তাদের একটা, আমি বলবো যে একটা কৌশল ছিল, যে যদি যেহেতু ইসরায়েলের আবার টেকনিকটা হলো যে তারা যদি লিডারশিপকে ধ্বংস করতে পারে তাহলে সেই দেশ বা সেই বাহিনী কোলাপস করবে, কারণ তারা আইডিয়া পাবে না, বুদ্ধি পাবে না, সুতরাং অটোমেটিক্যালি বাহিনী ভেঙে পড়বে। এই জিনিসটা কিন্তু ইরান সেই তারা কিন্তু এটা স্টাডি করতেছে, সে প্যালেস্টাইনের লিডারশিপকে ধ্বংস করার শুরু থেকে। প্যালেস্টাইনের যে টপ লিডার যারা ইয়াসির আরাফাতের পরে যারা ছিল তাদের সবাইকেই কিন্তু তারা কিন্তু শেষ করে দিয়েছে। হামাসের লিডারদেরকে শেষ করেছে, হিজবুল্লাহ লিডারদেরকে শেষ করেছে। সুতরাং তারা জানে যে ইসরায়েলের টার্গেট হইলো আমাদের লিডারশিপ শেষ করা, তার মানে আমার এটার একটা সলিউশন বের করে রাখতে হবে। সেই সলিউশনটা হলো ডিসেন্ট্রালাইজড লিডারশিপ, ডিসিশন মেকিং, এবং যার ফলে এখন টার্গেট পিকিং অ্যান্ড টার্গেট এক্সিকিউশন এটা আর কোনো সমস্যা নাই। তো এই কারণেই কিন্তু ইরান আরো টিকবে, ইরানকে কিন্তু সহজে কিন্তু শেষ করতে পারবে না। এবং গতকালকে বা পরশু দিনের সিএনএন রিপোর্ট হলো, ভাই বললেন যে মিসাইল লঞ্চারের লোকেশন পাচ্ছে না। অ্যাকচুয়ালি 50% উপরে ইরান স্টক ইজ স্টিল ইনট্যাক্ট অ্যান্ড ইট ইজ রেডি ফর ইউজ। তো সুতরাং এইরকম একটা দেশকে আপনি 33 দিনের যুদ্ধ যেমন হারাতে পারেন না, আরো 66 দিনের যুদ্ধ আপনি কিছুই করতে পারবেন না। এই হলো আমার আমি বলবো যে বক্তব্য। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। আমার একটা কথা ছিল যে দেখেন জিয়া ভাই, আমি একটা এবছরের যে আকর্ষণ, সেই আকর্ষণটা হবে 3 জন বড় নেতা নেতৃত্ব, রাজনৈতিক নেতৃত্ব, তাদের পতন আমরা দেখতে পাবো। এর মধ্যে আমার মনে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প, বেঞ্জামিন নেতানিয়াহু আর আমাদের পার্শ্ববর্তী নরেন্দ্র মোদী। আমিন আমিন ইনশাআল্লাহুল আজিজ। একটা জিনিস আপনি জানতে চান, বাংলাদেশের এনার্জি রিকোয়ারমেন্ট হলো 2,63,000 ব্যারেল পার ডে। এটা হলো বাংলাদেশের রিকোয়ারমেন্ট। তো আমি যদি 6 মাসের স্টক রাখতে চাই, অ্যাকচুয়ালি এটা 33,000 টন, 33,000 থেকে 32 থেকে 33,000 টন আমাদের রিকোয়ারমেন্ট। তো আমাদের তো রিজার্ভ সেরকম রিজার্ভ নেই। আমাদের তো কনসেপ্টই নাই। আমাদের কনসেপ্ট থাকতে হবে, একদম কনসেপ্ট থাকলে না আপনার স্ট্র্যাটেজি থাকতে হবে। তো হ্যাঁ, তারপরে না আপনি এগুলি রাখা শুরু করবেন। আমাদেরকে তো ওই ডাইরেক্টলি শিপ থেকে সাপ্লাই আপনার ডিপোতে আনা হয় এবং ডিপো থেকে আমাদেরটা হলো দিন আনি দিন খাই। আমাদের পুরো বাংলাদেশ চলে দিন আনি দিন খাই স্ট্র্যাটেজিতে। যেদিন আনবো সেদিন, এটা আমি মাঝে মধ্যে বলি যে বাজারে গেলে দেখবেন যে লেবার ওই যে আপনার একটা মাটির একটা টুকরি নিয়ে কোদাল নিয়ে বসে থাকে, আজকে কাজ পাইলে খাইতে পারবো, নাইলে খাস দেয়। বাংলাদেশের পুরো এন্টায়ার কান্ট্রি রানস অন দিস কাইন্ড অফ প্ল্যানিং, এভরিবডি। এই যে সিলিন্ডার এই যে ক্রাইসিস দেখা দিবে, সিলিন্ডারটা তো পুরোটাই ডিপেন্ড করে আপনার ইম্পোর্টেড এলএনজি তে। এই ইম্পোর্টেড এলএনজি আসে কাতার থেকে, এবং হরমুজ প্রণালী যেহেতু বন্ধ, এবং কাতারের যে আরব যে দেশগুলো যেমন কাতার আছে, সৌদি, বাহরাইন এবং ওমান, এবং যে ওয়েল সাপ্লায়ার, তাদের আবার নর্মাল অপারেশনে আসতে অ্যানাদার 6 months to year লাগবে। এখনো যে পরিমাণ ড্যামেজ আছে সেই ড্যামেজ থেকে, তার মানে আজকে বন্ধ হলে, যুদ্ধ যদি আজকে বন্ধ হয়, কালকে যে নর্মাল সাপ্লাই চলে আসবে এই অবস্থায় অত নেই। তো আমাদের যে অবস্থায় আপনার দিনটা যাচ্ছে, ডেজ আর ইজ অ্যাবাউট ইয়ার্স নাও, এটাকে আবার নর্মাল অপারেশনে যেতে ওয়েল সাপ্লাইটাকে এবং পুরো ওয়ার্ল্ড মার্কেটের ওয়েলটাকে নিয়ে যেতে ইটস গোনা টেক টাইম। যে কালকে আজকে যুদ্ধ বন্ধ হয়ে গেলে কালকে আমরা ওয়েল পেয়ে যাব, এই অবস্থায় নেই। যদিও চায়না সেই ক্যাপাসিটি আছে অনেক বেশি, তাদের কোনো অসুবিধা হচ্ছে না, এবং তাদের সাপ্লাইটাও পেয়ে যাচ্ছে। এবং যেটা ইউএনএ আপনার করা হচ্ছে, তার আরেকটা কারণ হলো ইউএনএ করা হচ্ছে যে যেহেতু ডলারে করলে পুরা এই ফান্ডটা আপনার চলে যাবে আমেরিকার হাতে, তাই আমার মনে হয় যে ইউএনএ করা হয় যে এই ট্রানজাকশনটা সিকিউর রাখার জন্য। অনেক ধন্যবাদ। আবার জি মিঠু ভাই, কোনো কিছু আমি 1 মিনিট শেষ করব। আমি 1 মিনিট সময় নেব শুধু। ফারহান ভাইয়ের সাথে আমি একমত যে আসলে এই 3 জনের যে ভবিষ্যৎবাণী করলো, এটা ইনশাআল্লাহ আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবো, এবং
আমি দর্শকদের কাছে বিনীত অনুরোধ করবো বেশিরভাগ আমাদের পার্শ্ববর্তী দেশের যে বদমাশটা আছে নরেন্দ্র মোদী সে জন্য তাড়াতাড়ি পটল তুলে। ধন্যবাদ। আরেকটা জিনিস আপা বলতে যাচ্ছি যে গায়ে মানে না আপনি মোড়ল। ট্রাম্প সাহেব কিন্তু নিজেকে যতই মোড়ল মানে বা মানানোর চেষ্টা করুক সেটা হচ্ছে না। ইরান হচ্ছে বর্তমান মোড়ল, এটা সবাইকে মেনে নিতে হবে। শুধু গা না, এখন পুরো দেশ এবং সারা বিশ্ব মানবে যে ইরান হচ্ছে এই যতদিন এই তেল আছে এবং অন্যান্য রেয়ার আর্থ ম্যাটেরিয়াল আছে সেটার মেইন মোড়ল হচ্ছে ইরান। এটা আমাদেরকে মেনে নিতে হবে। আর লাস্ট একটা কথা বলতে চাই, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইউটিউবে দেখা যায় যে এই মুহূর্তে নিউক্লিয়ার বোম মেরে দেওয়া হবে। নিউক্লিয়ার বোম কখনো ইউজ করা হবে না। কেন হবে না সেটা আমি বলছি। আমরা হিরোশিমা নাগাসাকির পর থেকে কিছুই জানি না। এখন যদি কোনো নিউক্লিয়ার বোম ইউজ করা হয় সেটা কিন্তু চেইন রিঅ্যাকশন হবে, সেটা কিন্তু এক জায়গায় থাকবে না, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং পরিণতি হবে কি জানেন, আমরা কিন্তু বর্তমান যুগের থেকে রাসূল সাল্লাল্লাহু সাল্লামের যুগে যাব না, ঈসা আলাইহিস সালামের যুগে যাব না, আমরা মুসা আলাইহিস সালামের যুগে যদি পৌঁছে যাই সেটা আমাদের ভাগ্য ভালো। ধন্যবাদ। আপা একটা সেকেন্ডে আমি শেষ করে দিই যে কাতারের যে ফার্টিলাইজার যে সাপ্লাই সারা ওয়ার্ল্ড জুড়ে যে খাদ্য ঘাটতি, সেই খাদ্য ঘাটতিও একটা বড় ধরনের একটা ধাক্কা আসবে পুরো ওয়ার্ল্ড জুড়ে। এবং আমাদের দেশে যে আপনার কৃষি প্রধান দেশ, সেই কৃষি প্রধান দেশের কারণে যে আমরা যে ফার্টিলাইজার পাই সেই ফার্টিলাইজারটা আসে কাতার থেকে, এবং এটারও একটা বড় একটা ধাক্কা খাদ্য ঘাটতি, খাদ্য প্রোডাকশনে সারা বিশ্ব জুড়ে। এটাও একটা ইনফ্লেশন দেখা দিবে। আমার মনে হয় এটা আরেকটা শুধু ওয়েল না এবং গ্যাস না, ফার্টিলাইজারটা একটা বড় একটা প্রোডাকশন, যেখান থেকে প্রোডাক্ট যেটা আমরা কাতার থেকে পেতাম। অনেক ধন্যবাদ। এখানে কাতারের একটা আপডেট আছে, এটা কি জানেন না? এটা কি আমি জানি না আপনার, কাতার কিন্তু হ্যাজ অলরেডি ডিনাইড দ্য ইউএস বেস ফ্রম দেয়ার কান্ট্রি। তারা বলেছে যে তারা ইউএস বেসকে আর হোস্ট করবে না, এবং এটা কিন্তু ইট ইজ অলরেডি প্রোনাউন্সড। আর একটা জিনিস হলো কাতারের যে গ্যাস ফিল্ডটা, এটা কিন্তু ইরানের সাথে শেয়ার করে তারা। একটা পার্ট হলো ইরানের অংশ, আর একটা পার্ট হচ্ছে আর বেশিরভাগ পার্টটাই হচ্ছে কাতারের। সুতরাং কাতার কোনোভাবেই চায় না যে তাদের সম্পর্ক ইরানের সাথে নষ্ট হোক, এবং তারা এই দরকার হলে দে হ্যাভ গট রিড অফ, দে আর প্রবলি গেটিং রিড অফ ইউএস বেস, এবং তারা অলরেডি এটা ডিক্লেয়ার করেছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে, এবং প্রিয় দর্শক আপনারা যারা শুনছিলেন তাদেরকে ধন্যবাদ। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং আগামীকাল সকালে উঠে আমরা কি শুনি সেটার অপেক্ষায় থাকতে হবে।